অধরা চলে গেল। রুদ্র ওর দিকে তাকিয়ে একটু জোরেই বলল, এখন ঝাড়ি মেরে যেতে পারলি, তবে কবুল বলার পরে ঝাড়ি মেরে দেখিস রাস্তায় ফেলে দিয়ে আসব। আরিফ নেওয়াজ যেদিকেই মেয়ের ঘরে আসছিলেন, কথাটা শুনে রুদ্রর মুখোমুখি হয়ে বললেন, কি বললে? রুদ্র হেসে বলল, চুমু খেতে চেয়েছিলাম, খেতে দেয়নি, ঝাড়ি মেরে চলে গেল, তাই বললাম এই কথা। আরিফ নেওয়াজ হতবিহ্বল। বিয়ের আনন্দে এই ছেলের লাজ লজ্জা নেই। রুদ্র টি শার্ট খুলে বিছানার দিকে গিয়ে বলল, তোমার মেয়ে সাজতেই নাকি অনেক সময় লাগবে, আমি কি করব তাহলে? একটু রেস্ট নেই। আরিফ নেওয়াজ শ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ নাও। সন্ধ্যার দিকে রুদ্র আর অধরার ছবি তোলা হয়ে গেলে ওরা গ্রুপ ড্যান্স করবে। সবাই এখানে রয়েছে, সোহা আসেনি এখনও। রুদ্র আদ্রকে যেতে বলল যেন ওকে ডেকে নিয়ে আসে। আদ্র অমত করল। রুদ্র ইচ্ছে করে জীবনকে যেতে বলল, যা দেখে আদ্রর আগে নিজেই চলে গেল ডাকতে। বিড়বিড় করে বলল, শালার এমন একটা জায়গায় আছি, এই মেয়ে অবুজটাকে হাতে কলমে শিখিয়ে দিতে হয় রাগ করেছি কিনা, আর আরেকদিকে এই জীবনের বাচ্চা এসেছে। আরে ভাই, যাবে কবে? বলতে বলতে ঝিলিকের সাথে দেখা হলো। ও ঝিলিককে কিছু একটা বলে চলে এলো সোহার রুমের দিকে। সোহা রেডি হয়ে বেরোলো। আদ্র বলল, তুই জানিস না অধরা তোকে আশেপাশে না পেলে কেমন করে? এখনও যাসনি কেন? খুঁজছে। সোহা মিনমিন করে বলল, যাচ্ছি, ওই একটু দেরি হয়ে গেল, চলো। আদ্র আগে আগে যাচ্ছে আর সোহা ওর পেছনে। ছাদে আসার সিঁড়ির কাছে আসতেই দেখা হলো ঝিলিকের সাথে। ঝিলিক ইচ্ছে করেই পড়ে যাওয়ার ভান করে আদ্রর দুই কাঁধে হাত রাখল। আদ্র বলল, দেখে হাঁটবে না? ঠিক আছো? ঠিক আছে। তো কোথায় যাচ্ছিলে? তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। কেন, কিছু বলবে? ঝিলিক বলল, আদ্র ব্যস্ত কণ্ঠে বলল, ওপরে চলো, পরে কথা বলবো, সময় নেই, সবাই ওয়েট করছে। বলে আদ্র আগে আগে চলে গেল। সোহা সেখানেই ঠাই দাঁড়িয়ে আছে। ঝিলিক ওর চিন্তা দূর করতে হেসে বলল, সোহা ডোন্ট মাইন্ড, তোমার আদ্রকে আমি নিচ্ছি না, ও তোমারই থাকবে। সোহা হেসে ছাদে চলে এলো, কিন্তু বুকের ভিতরে যে ঝড় বইছে সেটা কি করে সামাল দেবে? আদ্র খুব রাগ করেছে, ওর ব্যবহারেই বোঝা যাচ্ছে। কি করে রাগ ভাঙাবে এখন? অধরা আপুর কাছে শুনবে কি? কিন্তু ও তো বিয়ে নিয়েই বিজি থাকবে, বলবে কি করে? বিবাহ পর্ব সম্পূর্ণ হওয়ার পরপরই আত্মীয়রা চলে গেল। আরিফ নেওয়াজের ইচ্ছা অনুযায়ী অনেক বড় করেই হলো অনুষ্ঠান। রাত 10টার দিকে প্রায় বাড়িটা অনেকটাই খালি হয়েছে, কাছের আত্মীয়রাই রয়েছে শুধু। রাত 10টা। আরিফ নেওয়াজ ড্রয়িং রুমে বসে আছেন একা, মনটা ভার, শুধু থেকে থেকে গভীর শ্বাস ছাড়ছেন। বাড়ির বাহিরে সবাই। প্রথমে অনিমা, আরমান নেওয়াজ, আদনান নেওয়াজ আর আদ্র এলো। অনিমা আরিফ নেওয়াজকে দেখে এগিয়ে এসে পাশে বসলেন। আদ্র এসে বলল, অধরার জন্য মন খারাপ করছো? মন খারাপ করো না, ও তো আমাদের সাথেই থাকবে, দূরে তো বিয়ে দাওনি। আরিফ নেওয়াজ ভারী শ্বাস ছেড়ে বললেন, সামনে তো থাকবেই, তবুও থেকে থেকে মনে হচ্ছে মেয়েটাকে পর করে দিলাম। আদ্র হেসে বলল, কই পর করে দিলে? তোমার বাড়িতে তোমার সামনেই তো থাকবে, শুধু অনুষ্ঠান করে কবুল বলল ওরা। মন খারাপ করো না, না হলে অধরাও মন খারাপ করবে। আর ধরে নাও মেয়ে তোমারই ঘরে আছে, রুদ্রভাই ঘর জামাই। ওর কথায় আরিফ নেওয়াজ হাসলেন। আরমান নেওয়াজ বললেন, আদ্র ঠিকই বলেছে। এরপরে বাড়িতে ঢুকলো রুদ্র, অধরা সহ বাড়ির বাকি সবাই। আদ্র সবার সামনে অধরাকে বলল, তুই এখন থেকে মারতে পারবি না, আমি এখন থেকে তোর দেবর লাগি, একটু সম্মান দিয়ে কথা বলিস। আদনান নেওয়াজ ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, আদ্র বাপ, তুই যেহেতু বললি তুই অধরার দেবর, সেহেতু অধরা তোকে এখন বোন হয়ে না, বড় ভাবি হয়ে দিনরাত মারবে। আর তুই দেবর হয়ে কি ভাবির গায়ে হাত তুলতে পারবি? যদি তুলিস উল্টো তোকেই রুদ্র অধরা ধরে মারবে। ওনার কথায় বাড়ির বাকি সবাই হাসলেন। কথাটা ভুল বলেননি, যথেষ্ট যুক্তি দিয়েই বলছেন। আদ্র হতাশ হয়ে বসে অধরার দিকে তাকালো। অধরা শয়কানি হাসছে। আদ্র, জীবন, ঝিলিক, সোহা আর রুদ্রের দুই বন্ধু, মোট 6 জন, এরা সবাই মিলে রুদ্রের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। রুকাইয়া এলেন রুদ্র আর অধরাকে সাথে নিয়ে। রুকাইয়াকে আর ভেতরে যেতে দিল না কেউ, ওখান থেকে পাঠিয়ে দিল। তিনিও চলে এলেন। ছোটদের মাঝে থেকে তিনি আর কি করবেন, ওরা আনন্দ করুক। রুদ্র ওদের সামনে দাঁড়িয়ে বলল, তো কত টাকা দিলে যেতে দেবেন আপনারা? ঝিলিক বলল, বাহ, দুলাভাইকে আর বলতে হলো না, উনি বুঝেই নিল। তো দুলাভাই, বেশি টাকা চাইছি না, বিয়ে যেহেতু ধুমধাম করেই হলো, সেহেতু আমরাও ধুমধাম করেই ভিআইপি ভাবে বাসর ঘর সাজিয়েছি, টাকা দেবেন 80,000। রুদ্র অবাক কণ্ঠে বলল, 80,000? একটু কম নিলে হতো না? আদ্র ভাবুক গলায় বলল, কম, আমরা আছি 6 জন, 10,000 করে দাও। রুদ্র ফটাফট মানিব্যাগ খুলে 10,000 টাকা বের করে দিয়ে বলল, এই যে টাকা, এবার ভিতরে যাই। ঝিলিক টাকা নিয়ে রুদ্রকে 10,000 টাকা ফিরিয়ে নিলে রুদ্র বলল, এটা তোমরা নিয়ে পার্টি করো। ওরা সবাই রুমের দরজা ছেড়ে রুমের ভিতরে ঢুকলো। রুদ্র আর অধরাকে যেতে বলল। ঝিলিক আদ্ররা রুমের ভিতর থেকেই ওদের দিকে গোলাপের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানালো। রুদ্র অধরার হাত ধরে রুমের ভিতরে ঢুকলো। রুদ্র যেই চাচাতো বোনকে ঘর থেকে অপমান করে বের করে দিয়েছিল, আজ তাকে সত্যিই বউ করে সম্মানের সাথে ঘরে তুলল। আর রুদ্ররা অধরা দেখল রুমটা আসলেই খুব সুন্দর করে সাজানো হয়েছে।
রুদ্র আর দেরি করল না, সাথে সাথে সবার উদ্দেশ্যে বলল, এই তোমরা এখন বের হও, আমরা ঘুমাবো। রুদ্রর বন্ধু সাদিক বলল, যাবই তো, তোদের বাসরতে আমরা থেকে কি করব? আর তুই যে ঘুমাবি এরকম মিথ্যে বলিস না, তুই ঘুমাবি না কি করবি ও আমাদের জানা আছে। রুদ্র বাঁকা হেসে বলল, তোদের যখন জানা আছে তাহলে যা। ঝিলিক হেসে বলল, আমি বলি না দুলাভাইয়ের ধৈর্য নেই, এই তার আরেকটা প্রমাণ। আদ্র সবার উদ্দেশ্যে বলল, তার সচক্ষেই দেখছি, এখন সবাই চলো, আমরা পার্টি দিব। সবাই বের হয়ে আসবে ঠিক তখন সাদিক বলল, বন্ধু বেস্ট অফ লাক, তোদের জন্য রাতটা আরও বড় হোক, সকাল 10টার আগে যেন কারো ঘুম না ভাঙে। অধরার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, লজ্জায় রুদ্র পেছনে দাঁড়িয়ে আছে। অতঃপর সবাই চলে গেলে রুদ্র দরজা লাগিয়ে দিয়ে এসে ব্যালকনির দরজা খুলে ভিতরে কেউ আছে কিনা দেখে আবার লাগিয়ে দিল। আবার ওয়াশরুমে গিয়ে দরজা খুলে ভিতরে দেখে দরজা লাগিয়ে দিল। অধরা জিজ্ঞাসা করল, কি কিছু খুঁজছেন নাকি? আরে না, দেখছি কেউ আবার রয়ে গেল নাকি। অধরা এর মানে বুঝতে পেরে লজ্জায় আর কিছু বলল না। লাগেজ খুলে 3 পিস বের করে দাঁড়াতেই রুদ্র জিজ্ঞাসা করল, কি করবি এই জামাকাপড়? কেন পরব? না 3 পিস না, শাড়ি পর। অধরা 3 পিস রেখে শাড়ি বের করছে। রুদ্র ওর দিকে তাকিয়ে কাঠ কলায় বলল, এখন আমার বিয়ে হয়েছে, আমি তোর স্বামী, আমি যা বলবো তাই পরতে হবে। সামনে যতক্ষণ থাকবি ততক্ষণ শাড়িই পরে থাকতে হবে, আর যখন অফিসে থাকবো তখন 3 পিস পরিস, সমস্যা নেই। অধরা বিশ্ব জয় করা হাসি দিয়ে বলল, ঠিক আছে তাই হবে, এমনিও আমার শাড়ি পছন্দ, তবে আমার সমস্যা নেই, আপনার সামনে যতক্ষণ থাকবো শাড়িই পরে থাকবো, আর আপনি অফিসে থাকতে এমন বাড়িতে 3 পিসই পরব। রুদ্র এগিয়ে এসে বলল, শোন আরেকটা কথা, এখন থেকে শাড়ি অর্ডার করলে আমার নাম্বার দিস, মেজু আব্বুর নাম্বার দিস না, না হলে আমি লজ্জায় পড়ে যাব। অধরা ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আচ্ছা তাই দিব, তবে ডেলিভারি ম্যান যখন তখন কল দিলে আসতে হবে। রুদ্র হেসে বলল, বউ যখন আমার তখন আসতেই হবে, সে খুশি থাকলেই আমি খুশি, তাকে কষ্টে রাখলে তো আবার তার বাবা নামের আতঙ্ক আমার খুশি চাঙে উঠাবে। অধরা ওয়াশরুমের দরজা একটুখানি খুলে উকি দিয়ে বলল, কি বললেন আপনি? রুদ্র ফিচেলে হেসে বলল, আই লাভ ইউ বললাম, শুনিসই নাকি? শুনলাম মাত্র। অধরা ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। রুদ্র স্কাই ব্লু রঙের একটি টি শার্ট আর কালো প্যান্ট বের করে বিছানায় রাখল। পাক্কা আধ ঘন্টা পরে অধরা বের হলো গোলাপি রঙের একটি শাড়ি পরে, আর বিয়ের শাড়ি চুড়ি গয়নাগুলো এনে সোফায় রাখল। রুদ্র ওয়াশরুমে ঢুকল, ফ্রেশ হবে কি ও একবারে শাওয়ার নিয়ে শার্ট প্যান্ট পরেই বের হলো, চুলগুলো ভেজা। ও কিছু একটা ভেবে বিছানায় এসে বসল। অধরা এগিয়ে এসে বলল, চুল মুছবেন না নাকি? রুদ্র যেন এই প্রশ্নের অপেক্ষাই ছিল, সাথে সাথে হাতের টাওয়ালটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, মুছে দে। অধরা টাওয়াল নিয়ে আরও এক কদম এগিয়ে রুদ্র চুল মুছে দিতে শুরু করল। রুদ্র 2 হাত দিয়ে অধরার কোমর ধরে নিজের একবারে কাছে এনে দাঁড় করালো। এরপরে অধরাকে জড়িয়ে ধরে বলল, দূরে দাঁড়িয়ে থাকলে কি মুছতে পারবি, কাছে আসতে হবে তো। অধরা মুচকি হেসে আশেপাশে তাকালো। রুদ্র ওর চাহনি দেখে বলল, লজ্জা পাওয়া তো কেবল শুরু, আরও কত কিছুই না হবে। অধরা মুচকি হেসে চুল মুছে দিয়ে টাওয়ালটা সোফায় রাখতে গেল, আর গয়নাগুলো একটা বক্সে রেখে কাবার্ডে রাখছে। এদিকে রুদ্র সাইড টেবিলে থেকে ফোনটা নিতে নিলে দেখতে পায় গ্লাসে দুধ রাখা। অবশ্য রুদ্র বুঝতে পারছে কিসের জন্য এটা, বাসর রাত বলে কথা, এগুলো থাকবেই। দুধের গ্লাসের পাশে একটা ছোট্ট কাগজ, সেখানে লেখা, স্বামী স্ত্রী দুজনে ভাগাভাগি করে খাবেন, ইতি সিঙ্গেল জনগণ। রুদ্র মুচকি হেসে কাগজটা পাশেই রাখল। অধরা ওর দিকে এগিয়ে আসতেই বলল, অধরা দুধটা কিসের জানিস? একটা কাগজে লিখে দিয়েছে আমাদের ভাগাভাগি করে খেতে হবে। অধরা লজ্জা পেয়ে বলল, আমি দুধ খাই না, আপনি খান। রুদ্র শয়তানি হেসে বলল, না বাবা, আমি আজ রাতে কিচ্ছু খাবো না, যদি এই দুধের মধ্যে কিছু মিশিয়ে দিয়ে থাকে আর আমি অজ্ঞান হয়ে গেলাম তখন আমার বাসর করা হবে না। অধরা মুচকি হেসে বিছানা থেকে ফুলের পাপড়িগুলো সরিয়ে মাঝখানে বসল। রুদ্র হেসে ওর কোলে মাথা রেখে শুল। আবার মিনিট 2 যেতেই উঠে বসল অধরার মুখোমুখি। পলক নিজ দৃষ্টিতে অধরাকে দেখছে। অধরা ওর এভাবে তাকিয়ে থাকা দেখে আশফাস করল। রুদ্র অধরার আঁচল দিয়ে ওর মাথায় ঘোমটা দিয়ে বলল, এখন রুদ্র নেওয়াজের বউ লাগছে। অধরা মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে। রুদ্র অধরার 2 গালে হাত রেখে আরও এগিয়ে এসে ঠোঁটে ঠোঁট মিশিয়ে নিল। অধরা আর আটকাল না, আটকানোর মতো কোনো বাহানাই নেই। আজও ওর নামেই কবুল বলেছে, এখন থেকে রুদ্রের অর্ধাঙ্গিনীও। এদিকে আদ্ররা পার্টি বলতে ছাদে স্টেজে বসে কোল্ড ড্রিঙ্কস, কেক, চিপস, চকলেট আরও অনেক কিছুই মিলেমিশে খেল।
রাত প্রায় 12টার ঊর্ধ্বে। সাদিক আদ্রকে কানে কানে কিছু একটা বলতেই ও হাসল। এরপরে সাদিক জীবনকেও একইভাবে বলল। জীবন মাথা নাড়িয়ে বোঝালো, ঠিক আছে, সমস্যা নেই। আদ্র সোহা আর ঝিলিককে বলল, তোমরা দুজন চলে যাও, রাত অনেক হলো। সোহা আর ঝিলিক চলে এলো। নিচে এসে ঝিলিক অধরার রুমে এলো আর সোহা ওর নিজের ঘরে। সোহা ড্রেস চেঞ্জ করে চলে গেল ঝিলিকের কাছে। ঝিলিকই বলেছিল ড্রেস চেঞ্জ করে দেখা করতে। সোহা ঝিলিকের সাথে প্রায় আধ ঘন্টার মতো কথা বলে বের হলো। সামনে দিয়ে গেল আদ্র। মোটেও ওঠে স্বাভাবিক লাগছে না, কেমন এলুমেলু পায়ে যাচ্ছে, চোখ মুখও স্বাভাবিক না। সোহা ওর পিছু পিছু রুমে ঢুকল। আদ্রর মাথা কিচ্ছু ঠিক নেই। রুমে ঢুকে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। সোহা দরজাটা চাপিয়ে দিয়ে এগিয়ে এসে বলল, তোমাকে এমন লাগছে কেন? আদ্র কিছু বলতে যাবে ঠিক তখন ওর গা গুলিয়ে উঠল। সাথে সাথে উঠে ওয়াশরুমে চলে গেল। শেষে বমি করে দিল। সোহা চিন্তিত হয়ে এগিয়ে এসে ওকে ধরল। আদ্র চোখে মুখে পানি দিয়ে টলমল পায়ে বের হয়ে এসে বিছানায় শুল। খুব জোরে জোরে শ্বাস ছাড়ছে। সোহা ওর অবস্থা দেখে কেঁদে দিয়েছে। ওর শার্টটাও নষ্ট হয়ে গিয়েছে। সোহা ওর শার্টের বোতাম খুলে দিয়ে বুকে হাত দিয়ে বলল, এই তোমার কি খারাপ লাগছে? এমন করছো কেন? বড় আম্মুকে ডাকবো? দেখি, তাকাও আমার দিকে, কি হয়েছে? আদ্রর কেমন একটা লাগছে। ও পানির দিকে হাত ইশারা করে বলল, পানি দে। সোহা পানির গ্লাস এনে দিয়ে বলল, এই নাও। বড় আম্মুকে ডাকবো? না, ওই দেখ সাইড টেবিলে ওষুধ আছে, এনে দে। সোহা তড়িঘড়ি করে সাইড টেবিলের ড্রয়ার খুলে ওষুধ বের করে আদ্রর সামনে দিল আর বলল, কোনটা দিব? আদ্র খুঁজে খুঁজে একটা ওষুধের পাতা নিয়ে সেখান থেকে 2টো ওষুধ খেয়ে নিল। সোহা বলল, কিসের ওষুধ খেলে? একটা খেলেই তো হবে, 2টো খেলে কেন? তুই বুঝবি না, রুমে যা। আদ্রর আবার গুলিয়ে উঠল। ও আবারও ওয়াশরুমে চলে এলো। এবারও বমি করে বের হলো। সোহা এগিয়ে এসে ধরার আগেই আদ্র বিছানায় এসে বসে আবারও 2টো ওষুধ খেয়ে উবু হয়ে শুয়ে পড়ল। এত জোরেই শ্বাস নিচ্ছিল যে ওর বুক অনেকটাই উপর নিচ উঠানামা করছিল। আদ্র ওইভাবেই বলল, তুই রুমে যা, এভাবে কেউ দেখলে সমস্যা হবে, বিয়েবাড়ি অনেক লোকই আছে। সোহা কেঁদে কেঁদে বলল, তোমার শরীর ঠিক নেই আর আমাকে বলছো চলে যেতে? যাব না আমি, লোকে দেখলে দেখুক, বলবো ভালোবাসি। আদ্র ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকালো। সোহা এগিয়ে এসে ওর হাতটা ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, বেশি খারাপ লাগছে? ওষুধ খেয়েছো না? ঠিক হবে, তুমি আস্তে আস্তে শ্বাস নাও। আদ্র সামনের দিকে ফিরে শুলো। তখন সোহা ঝিলিক চলে আসার পরেই আদ্ররা ড্রিঙ্কস করেছিল। বেশ অনেক দিন পরে আদ্র ড্রিঙ্কস করার ফলে এরকম অবস্থা হয়েছে। এখন ধীরে ধীরে শ্বাস স্বাভাবিকভাবে নিতে নিতে ঘুমিয়ে গেল। সোহা পাশেই বসে রইল। শেষ রাতের দিকে রুদ্র অধরাকে বুকে জড়িয়ে শুয়ে আছে, মাথায় হাতও বুলিয়ে দিচ্ছে। অধরা রুদ্রের উন্মুক্ত বুকে মুখ গুজে আছে। এরপরেই রুদ্র ওকে ছাড়িয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এরপরে অধরাকে পাজা কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমের দিকে। অধরা আমতা আমতা করে বলল, করছেন কি? শাওয়ার নেব দুজনে। মানে? গেলেই বুঝতে পারবে শোনা। অধরা লজ্জা পেল। রুদ্র অধরাকে ঝর্ণার কলের নিচে দাঁড় করিয়ে পানি ছাড়ল। অধরার শরীরে পানি পড়তেই ও রুদ্রকে বলল, আপনি বাহিরে যান, আমি আসছি। রুদ্র বিনা বাক্যে বেরিয়ে এলো। অধরা বের হয়ে আসতে আসতে রুদ্র বিছানা থেকে ফুলের পাপড়িগুলো সরিয়ে চাদরটা উঠিয়ে বাস্কেটে রাখল। এরপরে আরেকটা চাদর বিছিয়ে নিল। অধরা ওয়াশরুমের দরজাটা অল্প একটু খুলে ডাকল, শুনছেন, একটু এদিকে আসুন না। রুদ্র এগিয়ে গেল। বলো? বলছি লাগেজ থেকে আমার জামা কাপড় বের করে দিন না। দিচ্ছি, একটু দাঁড়াও। রুদ্র অধরার লাগেজ কি নেবে বুঝতে পারল না, তাই বড় টাওয়ালটা নিয়ে ওয়াশরুমের কাছে এসে বলল, আপাতত তুমি টাওয়াল পরে বের হও, এরপরে কি পরবে বের করো, আমি ঠিক পাচ্ছি না কি দেব। অধরা টাওয়াল নিয়ে ভেজা কাপড়গুলো ছেড়ে টাওয়াল প্যাচিয়ে বের হলো। রুদ্র আরেকটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকল। অধরা লাগেজ থেকে জামা কাপড় বের করে ফটাফট পরে নিল। এরপর চুলটা টাওয়াল দিয়ে প্যাচিয়ে আয়নার সামনে গিয়ে ভালো করে পরতে শুরু করলো। এর পরপরই রুদ্র বের হলো টাওয়াল পরে। কাওয়াট খুলে সাদা শার্ট আর কালো প্যান্ট পরে চুল মুছে নিল। অধরার শাড়ি পরা তখনও হয়নি। রুদ্র হেল্প করল। শাড়ি পরিয়ে রুদ্র অধরাকে পাজা কোলে করে এনে বিছানায় শুয়ে দিয়ে কপালে চুমু খেয়ে বলল, ভোর হয়ে আসছে, এখন চুপচাপ ঘুমা। আপনি? একটু কাজ আছে। ঠিক আছে। রুদ্র ফোনটা নিল আগে, এরপরে ওয়ালেট নিয়ে রুমের লাইট অফ করে বেরিয়ে গেল। যাওয়ার পথে আদ্রকে ডাকতে ওর রুমে ঢুকল। সোহাকে বিছানার নিচে বসে থাকতে দেখে অবাক হলে বইকি। ও দরজা চাপিয়ে দিল। এরপরে দরজায় শব্দ করতেই সোহা সজাগ হলো। আশপাশ তাকিয়ে রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। মাথা নত করে বলল, রাতে ভাইয়ার শরীর খারাপ ছিল, তাই এখানে বসেছিলাম, কখন ঘুমিয়ে গিয়েছি বুঝতে পারিনি। আচ্ছা। রুদ্র তেমন কিছু বলল না, হালকা হেসে বলল, কাউকে জানাতি শুধু শুধু একা কষ্ট করতে গেলি? ভোর হয়ে আসছে, এখন রুমে ফিরে শুয়ে পড়। আচ্ছা। রুদ্র আবার কি যেন ভেবে বলল, এই আগেই যাস না, কেউ দেখলে অযথা সন্দেহ করবে। আমার সাথে যাস, কেউ দেখলেও কিচ্ছু বলবে না।
দাঁড়া। সোহা হাফ ছাড়ল। রুদ্র উপরে উপরে যতই শয়তানি করুক না কেন, ভিতরে ভিতরে টান আছে। রুদ্র আদ্রকে ডাকল, এই আদ্র, ওঠ তো ভাই, আদ্র। সোহা বলল, ভাইয়াকে রাতে কয়েকবার ডেকেছি, কিন্তু উঠেনি। রুদ্র এগিয়ে এসে আদ্রর নাকের সামনে হাত রাখল। শ্বাস চলছে। পরপর ওর হাতে পালস চেক করল। সবই ঠিক আছে। রুদ্র ভাবুক হয়ে গেল। পরক্ষণেই কোমরে হাত দিয়ে বলল, ঘুমের ওষুধ খেয়েছে, চিন্তা করিস না। ওহ। রুদ্র সোহার হাত ধরে বাহিরে নিয়ে এসে ওর রুমে পৌঁছে দিয়ে বেরিয়ে গেল। তখন বাহিরে অন্ধকার।